ইন্টারেস্টের সাথে কিন্তু তাদের কনফ্লিক্ট অ্যারাইজ করছে, মানে তাদের যে আচার-আচরণ সেটা বাংলাদেশের রুলস এন্ড রেগুলেশনের সাথে ফ্রাস্ট্রেশনের জায়গা ক্রিয়েট করছে, মানে কনফ্লিক্ট অ্যারাইজ করছে, সোজা কথা। তো ব্যাপারটাকে নেগোশিয়েট করতে হবে, ব্যাপারটাকে সমাধান করতে হবে। সমাধান করার ক্ষেত্রে কি করতে হবে? ফার্স্ট অফ অল সেপারেট পিপল ফ্রম দ্য প্রবলেম এরিয়া বা প্রবলেম এরেনা। ওই যে পুলিশ বাড়িতে যে লোকগুলো আছে সব লোকগুলোর প্রথম ওই জায়গাতে সরাই ফেলতে হবে। বা যদি তুমি সরাতে না পারো দেন ইউ ক্যানট ফাইন্ড দ্য ট্রু ফ্যাক্ট। তুমি ট্রু ফ্যাক্টটা ওখানে ই করতে পারবে না। দেন হচ্ছে ফোকাস অন ইন্টারেস্ট নট দ্য পজিশন। তোমাকে তোমার ইন্টারেস্টটা কি? তোমাকে ইন্টারেস্টটা হচ্ছে যে বাংলাদেশের পুলিশের ভাবমূর্তিকে ফিরিয়ে নিয়ে আসা বা ওই জায়গায় মানুষের কাছে পুলিশের আস্থাটাকে নিয়ে আসা, এটা তোমার ইন্টারেস্ট। এখন তুমি যদি দেখো যে ওইখানে পজিশন দেখো, অধি সাহেব আছেন, ওখানে এসআই আছে, তাদেরকে যদি তুমি ফোকাস করো দেন তোমার এই নেগোসিয়েশনটা হবে না। তুমি তাদেরকে সেভ করার চেষ্টা করবা। তো বাংলাদেশে এই জন্য দেখবা যে সবাই কি করে যে তার পজিশনটাকে ফোকাস করে, তার হচ্ছে ইন্টারেস্টটা ফোকাস করে, তার ফলে কোনো জায়গায় যদি কনফ্লিক্ট রাইজ করে সেগুলো ঠিক মতো নেগোসিয়েশন হয় না। সেখানে মানুষের মনে একটা ক্ষুব্ধ একটা ব্যাপার থেকে যায়, মানে সংক্ষুব্ধ একটা তাদের মধ্যে অসন্তোষ থেকে যায়। দেন হচ্ছে বিফোর ট্রাইং টু রিচ এগ্রিমেন্ট ইনভেন্ট অপশন ফর মিউচুয়াল গেন। অনেক সময় দেখা যায় যে যদি কোনো কনফ্লিক্টটা অনেক সময় যদি সমাধান করার ক্ষেত্রটা যখন তৈরি হয় তখন কি করে মানুষ একটা পারস্পরিক মিউচুয়াল গেইনের মাধ্যমে তাদেরকে সমাধান আসতে পারে। যেমন ধরো তোমার সাথে তোমার বন্ধুর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং জায়গা তৈরি হয়েছে, তো আমি বললাম যে আচ্ছা তোমরা যাও তো, দুজন মিলে আমার এসে বলো তো যে তোমরা আসলে কি চাও। তো দেখা গেলো দুজন আলোচনা করে বললো যে শোন, যদি এখন স্যারের কথা না শুনি তাহলে তুই ক্ষতিগ্রস্ত হবে, আমি ক্ষতিগ্রস্ত হবে। একটা কাজ করি, এখন যা হয়েছে হয়েছে, ভুলে যাই, বন্ধু আয়, এই সেই, হ্যাঁ স্যারদের যে বলি যে আমরা আসলে এটা। তো এই যে মিউচুয়াল গেইনের একটা অপশন দিয়ে দিলে তার নেগোসিয়েশন অনেক সোজা হয়। দ্যাট ইনসিস্ট অন ইউজিং অবজেক্টিভ ক্রাইটেরিয়া। দেখবা যে ধরো হঠাৎ করে তুমি ক্রিকেট খেলার মধ্যে চলে গেছো, তো ক্রিকেট খেলার মধ্যে দেখা গেছে যে অনেক সময় যে মানুষ তার পার্সোনাল ইন্টারেস্ট দেখে, তখন সবাই ডাকে, টিম ক্যাপ্টেন ডাকে বলে যে আমরা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে আসছি, উই হ্যাভ টু ফোকাস টু আওয়ার অবজেক্টিভ নট আওয়ার পার্সোনাল ইন্টারেস্ট। দেখা গেল যে সাকিব আল হাসান বেশি বেশি বল করতে পারলে বেশি বেশি উইকেট পাবে এবং তার নাম ই হবে, কিন্তু দরকার হচ্ছে তোমার এই মুহূর্তে রান সেভ করা। এইরকম ভাবে অনেক কিন্তু আমরা অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট করতে হবে আমাদের কনফ্লিক্টটাকে সমাধান করার জন্য। কিছু বোঝা গেছে নি? জি স্যার। ওকে, দেখো কস্ট এস্টিমেশন আর বাজেটিং, তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ তোমরা কোয়ান্টিং সার্ভেইং নামে একটা সাবজেক্ট আছে, কোয়ান্টিং সার্ভে মনে হয় এরকম একটা, তাই না? পড়ছো নাকি সাবজেক্টটা? স্যার কোয়ান্টিটি সার্ভিং। কোয়ান্টিটি সার্ভে না কোয়ান্টিং? এই যে ইট বালু পাথরের হিসাব করে, ইট লাগবে কতটুকু, বালু লাগবে কতটুকু, পাথর লাগবে কতটুকু, এইগুলো হিসাব করে যে সাবজেক্টটা, সেটা তো নাকি? জি স্যার। ওকে, তো এখন এই কোয়ান্টিটি সার্ভে যখন তুমি করবা তখন তোমাকে একটা জিনিস হলো যে সেই জায়গায় আমরা কস্ট এস্টিমেশন এন্ড বাজেটিং, তোমাকে ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে হবে যে হাউ মাচ কস্ট ইনভলভ টু কমপ্লিট দ্য প্রজেক্ট, অ্যান্ড তোমার সেই অনুসারে তুমি কি করো, একটা +-10% এইখানে টাকা অ্যাড করে একটা বাজেটিং করে বরাদ্দ দিয়ে দাও যে হ্যাঁ আমি ধরে নিয়েছি যে এটা এত টাকা লাগবে, কিন্তু তারপরেও আমি সবকিছু মনে হয় না আসছে, এর মধ্যে কিছু জিনিস হয়তো বাকি রয়ে গেছে, একটা কাজ করেন তাহলে এখান থেকে 10% বাড়াইয়া বাজেটটা করা হলো। তো তুমি যদি একটা বাজেট যদি তুমি করতে চাও তো তাহলে তোমাকে কয়েকটা জিনিস লাগবে। ফার্স্ট অফ অল দ্য রিকোয়ার্ড রিসোর্স, হোয়াট কাইন্ড অফ রিসোর্স ইউ হ্যাভ টু নিড, তোমাকে এটাকে আইডেন্টিফাই করতে হবে। দেন হচ্ছে কোয়ান্টিটি, হাউ মাচ, দেন হাউ কস্ট। হ্যাঁ, গত বছর তোমার রডের কেজি আর বর্তমান রডের কেজি তো এক না। অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে হোয়েন নিডেড, কখন তোমার প্রয়োজন। তোমার হয়তো তোমার রড ছাদ ঢালাইয়ের জন্য রড লাগবে, এটা লাগবে আর 3 মাস পর, তুমি যদি এখনই কিনে রাখো তাহলে নিশ্চয়ই এই টাকাটা কিন্তু তোমার কাছে স্টক হয়ে গেল, তুমি কিন্তু এটা কিন্তু কোনো কাজে লাগাইতে পারবে না, অন্য কোনো কাজে লাগাইতে পারবে না। তো এখানে এটাও কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। বলতে স্যার 2 টন রড নিয়ে এত হিসাব করেন, এখন যদি 2 টন রড না, এখন যদি ধরো পদ্মা ব্রিজের স্পানের কথা চিন্তা করো, স্পান, যে স্পানটা লাগবে আজ থেকে 1 বছর পরে, সেই স্পানে যদি তুমি প্রথমেই বানাই রাখো তাহলে ঘটনাটা কি ঘটবে? মিনিমাম 1-2 কোটি টাকা কিন্তু ওখানে ইনভলভ হয়ে যাবে। তো দেখো, এভরি বিজনেস হ্যাজ ইটস ওন রুলস অফ থাম ফর কস্ট এস্টিমেটিং। প্রত্যেকটা মানুষের কিন্তু
বিজনেসের ক্ষেত্রে একটা মানে কস্ট এস্টিমেশন একটা থাম্ব রুল আছে। যেমন যে মুদির দোকানদার তারও কিন্তু হিসাব আছে যে আমার যদি আজকে দোকান খুলি, আজকে দোকান খুলে আমার কত টাকা খরচ হবে, আমার মানে মানে আমার স্টাফ বিল, আমার হচ্ছে কারেন্ট বিল, আমার হচ্ছে আমার নিজের বেতন, এটা হিসাব করে ধরে নেয় যে আমার খরচ আছে মাসে 10,000 টাকা, তাহলে আমার যদি 15,000 টাকা বা 20,000 টাকা যদি আমার ইনকাম না হয়, তাহলে আমার এটা আসলে আমার বিজনেস করে এখানে কোনো লাভ নাই। তো এই জন্য তাদের একটা রুলস আছে, থাম রুল আছে। তো দেখো এখানে একটা ভালো পয়েন্ট, দ্য কস্ট অফ বিল্ডিং ইজ কমনলি এস্টিমেটেড অ্যাজ ডলার্স পার স্কোয়ার ফুট টাইমস দ্য স্কোয়ার ফিট অফ ফ্লোর এরিয়া। তো বিদেশে কিন্তু ওই যে বিল্ডিং এর ক্ষেত্রে বলে যে পার স্কোয়ার ফিট এরিয়া কত টাকা। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম বলে যে একটা বিল্ডিং আছে, পার স্কোয়ার ফিটে কত টাকা খরচ হবে। আবার যে সাইট কন্ট্রাক্টর সেও কিন্তু পার স্কোয়ার ফিটে বলে যে আমি কিন্তু এই 1,000 স্কোয়ার ফিট বিল্ডিং আমার পার স্কোয়ার ফিটে 230 টাকা করে দিতে হবে। আবার সাত ডালারের ক্ষেত্রে এরকম হিসাব আছে, পাইলিং এর ক্ষেত্রে এরকম হিসাব আছে। তো এখন বলতে পারো বাংলাদেশে এখন বিল্ডিং করতে পার স্কোয়ার ফিটে কত খরচ হয়? থাম রুল, মানে একদম পারফেক্টলি বলার দরকার নাই, এটা পারবাও না। কারো কোনো আইডিয়া আছে সিভিল ইঞ্জিনিয়ার সাহেব? ওই কেউ জানো না? ফাহিম, জি স্যার। বলো তো যে বাংলাদেশে একটা বিল্ডিং তৈরি করতে পার স্কোয়ার ফিটে খরচ কত? 170 টাকা আনুমানিক স্যার। এটা কি লেবার কস্টের কথা কইতেছো না ম্যাটেরিয়াল সহ? স্যার ম্যাটেরিয়ালস। ওই তুমি আমার বিল্ডিং বানাই দে, এখন তুমি অর্ডার নাও। ওই আমার কিন্তু অর্ডার নাও, তুমি পার স্কোয়ার ফিট 170 টাকা করে আমাদের 20,000 স্কোয়ার ফিটের বিল্ডিং বানাই দাও এখনই, আমি তোমার জায়গা দিতেছি। স্যার অনুমানে বলছি তো স্যার, হিসাব করতে হবে স্যার। পৃথিবীরে মানে বাংলাদেশের ধ্বংস করে ফেলবা রে তোমরা যদি কখনো কর্মক্ষেত্রে যাও, তা তো মারার এদের সম্ভাবনা আছে। আচ্ছা যাক, সেটা হচ্ছে সরকারি বা শহরি এলাকায় 2,200 করে স্কোয়ার ফিট এটা পড়ে। যদি মানে এটা হচ্ছে তোমার পাইলিং এর ব্যাপার আছে, ফাউন্ডেশন তো এমন এভারেজ ধরে নিতে আমরা 5 তলা ফাউন্ডেশন। তো 5 তলা ফাউন্ডেশনে পার স্কোয়ার ফিটে সাধারণত শহরে 2,200 টাকা, এবং এটা গ্রাম ভেদে এটা 1,400-1,500 টাকা পর্যন্ত ভেরি করে, মানে 2,200 থেকে 1,400-1,500 টাকা পর্যন্ত চলে আসে। এটা হচ্ছে একটা থাম্ব রুল। এখন তুমি যখন একটা বিল্ডিং তৈরি করবা, তোমাকে ধরে নিতে হবে যে আমি যদি 1,000 স্কোয়ার ফিটের বিল্ডিং করি তাহলে কত হবে। হ্যাঁ তুমি কিন্তু পারবা, ইঞ্জিনিয়ার হিসেবে অনেক কষ্টটাকে অনেক কমায় নিয়ে আসতে পারবা। তো এখন বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো ভালো সিভিল ইঞ্জিনিয়ার হয় না সে আসলে বলতে পারবে যে একটা ইট গাঁথতে একজন মিস্ত্রির কত সেকেন্ড সময় লাগে, এরকম কোনো রুলস বাংলাদেশে কেউ নাই। সুতরাং রাজমিস্ত্রিরা যদি ডেইলি 10টা ইট গাঁথে তাও ঠিক আছে, 20টা গাঁথলে তাও ঠিক আছে, মোটেও যদি না গাঁথে তাও ঠিক আছে। সুতরাং এই রাজমিস্ত্রির যে কতটুকু পারফরমেন্স মেজারিং ব্যাপারটা তুমি জানো না। তো তুমি যদি না জানো তাহলে তো আর কিছু করার নাই, তোমার তো আর তুমি তাকে ধরতে পারবে না। ঠিক আছে, এবং এই ধরনের কোনো সফটওয়্যারও নাই। তো যে সফটওয়্যার গুলো আছে সাধারণত সেটা বাংলাদেশে এগুলো এখন এগুলো হচ্ছে তোমার ধরো যে ইসে খেলা হবে বিশ্বকাপ ফুটবল খেলা হবে ইয়াতে পরবর্তী বাহরাইন, বাহরাইন না কি বলে এটাকে, কোনটা জানো এটা? কাতার স্যার। কাতার, কাতারে দেখবা যে এই ধরনের বড় বড় স্টেডিয়াম তৈরি করতেছে, ওরা সাধারণত এই ধরনের সফটওয়্যার গুলো ব্যবহার করে কাতারের ক্ষেত্রে। তো বাংলাদেশে কিন্তু নাই, তুমি বলতে পারো না ভাই, তোমার কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, কোনো কোন নো ওয়ে, হ্যাঁ নো ওয়ে। তুমি তো 170 টাকার মধ্যে ছিলা, অন্য কেউ আসলে বলে নাই। তো ফ্যাক্ট ইজ দ্যাট আমরা চেষ্টা করব যে একটা জিনিসকে সবসময় মানে আমাদের জাস্টিফিকেশন আমাদের সবসময় যে ঠিক হবে তা না, আমরা অনেক সময় বিভিন্নভাবে অ্যাজাম্পশন করব। এবং সত্যি কথা হচ্ছে বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং সব ক্ষেত্রে ডেভেলপ হয়েছে, বাংলাদেশ সিভিল কনস্ট্রাকশন ডেভেলপ হয় নাই। ওই জামিনুর রেজা চৌধুরী স্যার মারা গেছেন, ওনার ওই যে উনি সর্বশেষ মনে হয় সিভিল ইঞ্জিনিয়ার। আর ওই যে বসুনিয়া আছে একজন, বসুনিয়া স্যার বুয়েটের, উনি মনে হয় সর্বশেষ সিভিল ইঞ্জিনিয়ার কিনা আমি জানি না। আর যারা সিভিল ইঞ্জিনিয়ার দেখে সিভিল ইঞ্জিনিয়ার না, আসলে তারা ছিল এটা কি বলবো, এটা আসলে কি ইঞ্জিনিয়ার বলবো আমি ঠিক জানি না।
তো আসলে এদের সর্বদিকে সর্ব ধরনের জ্ঞান, কেউ যদি কনস্ট্রাকশনের যদি ডিজাইনে খুব ভালো হয়, দেখা যায় যে সেই স্ট্রাকচার কিছু বোঝে না। আবার যদি দেখা গেল যে সবকিছু সে বুঝে, কিন্তু সে কনস্ট্রাকশনের যে মূল যে জায়গা ইমপ্লিমেন্টেশন ফেজ সে বোঝে না। সবকিছু বুঝলেও সে পদের ম্যানেজমেন্টটা বলবে যে রাস্তাঘাট এগুলো বারবার দেখবা যে আমাকে একজন কোশ্চেন করছে যে রাস্তাঘাটের গুলোর এই কেন অবস্থা, রাস্তাঘাটগুলো কেন এরকম ভেঙে যাচ্ছে, কেন রাস্তাগুলো সাস্টেইন করতেছে না, কেন ব্রিজগুলো কয়দিন পর ভেঙে যাচ্ছে, কেন বিল্ডিং গুলো কয়দিন পর ভেঙে যাচ্ছে। তো অনেকগুলো কারণের একটা অন্যতম কারণ হচ্ছে যে আমাদের যারা এইসব ডিজাইন এবং ড্রাফটিং এর সাথে যারা জড়িত আছে, তারা সিমুলেশন করে না। তারা আসলে বুঝতে পারে না যে আমি এখানে রাস্তা নিয়ে গেলে তো রাস্তার সাথে ড্রেনেজটা না থাকলে কি ঘটনাটা ঘটবে, পানির সোর্স কোত্থেকে আসবে। তো এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটা বড় জায়গা যুক্ত করে আছে আর কি। তো দেখে আমরা আমাদের কস্ট ডিস্ট্রিবিউশন বাজেটিং এ আমরা খুব বেশি অংশ যাব না, আমরা খুব অল্প অংশে থাকবো, অনেক ডেপথে যাব না, তোমরা জাস্ট একটু মানে জানার জন্য তোমাদের তো আমাদের বাজেটিংটা আসলে দুই ধরনের বাজেটিং আছে বাংলাদেশ, মানে অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটা হচ্ছে টপ ডাউন বাজেটিং, একটা হচ্ছে বটম আপ বাজেটিং। তো টপ ডাউন বাজেটিংটা হচ্ছে যে একজন বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, এলজিডি চিফ ইঞ্জিনিয়ার একটা বাজেট করে, সেই বাজেটটা সে একদম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার লোয়ার লেভেলে যারা আছে তাকে পাঠাইতে বলে যে কাজটা করে ফেলেন। এটাকে বলা টপ ডাউন বাজেটিং বলা হয়, যে একদম টপ লেভেল থেকে বাজেটিংটা আসবে। তো এই টপ ডাউন এখানে দেখো যে লেখা আছে, আমি জাস্ট সংক্ষেপে বলে গেলাম। এর অ্যাডভান্টেজটা কি, এগ্রিগেট বাজেট ক্যান অফেন বি ডেভেলপড কোয়াইট অ্যাকুরেটলি। এভাবে অনেক সময় দেখা যায় যে এলজিডি ইঞ্জিনিয়ার যদি এক্সপিরিয়েন্স পারসন অবশ্যই হয়, যে চিফ ইঞ্জিনিয়ার, তো তার এই পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে সে কিন্তু এই বাজেটটা খুব অ্যাকুরেটলি করতে পারে। দ্য স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দ্য বাজেট ইজ স্টেবল। অনেক সময় সে সফটওয়্যার বেস বা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন করে দেখা গেল যে একটা বিল্ডিং এর সে 7টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে তোমার পাইলিং সেকশন, দেন হচ্ছে তোমার বেসমেন্ট সেকশন, তারপর একটা করে ডিজাইন এন্ড ড্রাফটিং এর জন্য একটা সেকশন ভাগ করে, তারপরে তোমার একটা ভাগ করে তোমার ইন্টেরিয়র, একটা হলো এক্সটেরিয়র, আর একটা হলো প্লাম্বিং, একটা ইলেকট্রিক্যাল। এরকম করে ভাগ ভাগ করে যদি কাজগুলো করলে দেখা যায় অনেক সময় জিনিসটা একুরেট এস্টাবলিশন হয়। এবং স্মল ইয়েট কস্ট টেক্স নেট নট বি ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাইড or not need to be feared that some small but important aspect has been overlooked. অনেক সময় বাজেটিং করতে গেলে এটা কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ, এটা ডিসঅ্যাডভান্টেজ। অনেক সময় এই বাজেটিং করতে গেলে দেখা যায় কি যে বড় যে স্যাররা থাকে, সে স্যাররা চিন্তা করে দূর এই জিনিসটারে আমার অতভাবে কনসিডার করার দরকার নাই। ধরো তোমার এখানে সেন্ট্রাল এসি সিস্টেম আছে, এখন সেন্ট্রাল এসি সিস্টেম তো সিভিলের চিফ ইঞ্জিনিয়ার বোঝার কথা না, বোঝার কথা নাকি? সে তো আসলে জিনিসগুলো বুঝে না যে আসলে এই ইয়েগুলো কেমন, তাই না? তো দ্যাটস ওয়াই অনেক সময় এই প্রবলেমগুলো অ্যারাইজ করে যে ছোট ছোট জিনিসগুলোকে ওভারলুক করে ফেলে, যার ফলে দেখা যায় বাজেটটা ঠিক মতো কোয়াইট একুরেটলি হয় না। তো এইভাবে কোনো কোশ্চেন আছে নাকি? ওই কোনো কোশ্চেন আছে নি? আচ্ছা টপ ডাউন বাজেটিং, তাহলে আরেকটা, তাহলে যদি টপ ডাউন থাকে, যদি যদি সত্য থাকে তাহলে তো মিথ্যাও থাকবে, তাই না? এটা তাহলে বটম আপ থাকবে। এটা যদি নিচ থেকে উপর থেকে নিচে বাজেটিং হয়, তাহলে একটা বাজেটিং তো অবশ্যই নিচ থেকে উপরে যাইতে হবে। তো সেটাকে বলা হচ্ছে বটম আপ বাজেটিং। বটম আপ বাজেটিংটা হচ্ছে যে একদম লোয়ার লেভেল ম্যানেজমেন্ট থেকে, খুব লো লেভেল ম্যানেজমেন্ট থেকে বাজেটিংটা প্রথমে আসবে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটনা ঘটে, আমরা ওই যে আমাদের এসও থাকতো, আমাদের এসও সাবস্টেন ইঞ্জিনিয়ার অথবা ওয়ার্ক সিস্টেম, তাদের মাধ্যমে আমরা বাজেটিং করাইতাম, বিভিন্ন রাস্তাঘাট এগুলো দিয়ে তাদেরকে বাজেটিং করাইতাম। তো বলতাম যে একটু বেশি বেশি ধরে দিন, ধরেন রাস্তা করতে লাগবে 10 লাখ ইট লাগবে, আমরা বলতাম একটু 12 লাখ লিখে দেন, সমস্যা নেই। তো 12 লাখ লিখে দিলে স্বাভাবিক, বুঝই তো 12 লাখের হিসাব তো অন্যরকম। তো সে কিন্তু 12 লাখ লিখে দিত, তুমি দ্যাট ফর শিওর। তো এইটা আসতো থানা ইঞ্জিনিয়ারকে, থানা ইঞ্জিনিয়ার 12 লাখের জায়গায় সে লিখতো না 12 লাখ ইট লাগে নাকি, লাগবে 11.5 লাখ, লিখতো 11.5 লাখ। এবার যাইতো তোমার জেলা ইঞ্জিনিয়ারের কাছে, জেলা ইঞ্জিনিয়ার বলতো কি বলেন আপনি, 11.5 লাখ ইট লাগে নাকি, লাগবে তো 11 লাখ। সে 11 লাখ লিখে দিল। এখন যাবে মানে ডিভিশনাল ইঞ্জিনিয়ারের কাছে, সে বলবে না না কি বলেন আপনি, আপনার 11.5 লাখ মানে কি, আপনার ইয়াতে 10 লাখ 80 ধরলে আপনার হয়ে যাবে।
সে আরো 20,000 কমাই দিল। এখন তো চিফ ইঞ্জিনিয়ার লেহান সে বড় স্যার না, সবচেয়ে বড় স্যার, সে চিন্তা হলো কিরে এটা তো সম্ভব না, এটা একবারে 80,000 লাগবে না, সে 10 লাখ হলে হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু এই বট মানে বটম আপ অ্যাপ্রোচ থেকে, হ্যাঁ, সে বটম আপ অ্যাপ্রোচ, সে নিচ থেকে আস্তে আস্তে উপরে গেলে বাজেট কাটছাট হয়ে যায়। কথা বুঝতে পারছি? এবং এই বাজেটিং প্রতিনিয়ত আমরা এই বাজেটিং গুলো ফেস করি। যেমন তুমি তোমার বাবার কাছে যখন একটা মোবাইল চাও বা তোমার যখন ল্যাপটপ লাগবে, তখন তুমি যে দাম তার থেকে 2-3 হাজার টাকা বেশি বলো। হ্যাঁ, সবাই যে বলে তা না, দু একজন হয়তো সত্য কথাই বলে, বাট অনেক সময় বেশি বলে, কারণ বন্ধুকে ট্রিট দিতে হবে, ওটা কিনতে যাইতে হবে। তো দ্যাটস ওয়াই সে একটু বেশি বলে। তুমি তো যেহেতু তোমার পজিশনে তুমি হলো বটম আপ, বটমে আছো একদম নিচের লেভেলে, তুমি তোমার এই বাজেটটা পেশ করো তোমার আম্মার কাছে, তোমার আম্মা পেশ করে তোমার বাবার কাছে। অনেক সময় দেখা যায় যে তুমি বাজারটা পেশ করো তোমার বোনের কাছে, তোমার বোন অ্যাপ্রোচ করে তোমার বাবার কাছে। তো দেখা যায় যে বোনরে আবার কিছু এই করতে হয়, উপঢৌকন দিতে হয়, এরকম ব্যাপারটা আর কি। তো এই যে এটার ক্ষেত্রে আমরা এই বাজেটিং গুলো তোমরা সবসময় তুমি বিভিন্ন ধরনের বাজেটিং তোমাদের তোমরা পাস করো বা তোমরা নিয়ে কাজ করো। তো এই বটম আপ বাজেট এবং বটম আপ বাজেট ভালো ইয়ে হচ্ছে তোমার সবচেয়ে একটু ডিস্ট্রিবিউশন করা যায় অন প্র্যাকটিক্যাল, তারা প্র্যাকটিক্যালি কাজ করে। তো তো আবার এটা আর একটা সমস্যা আছে যে অনেক সময় বটম আপ প্রসেস আর রিস্কি। এটা দেখো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো আমি মূলটা বলতেছি আর কি। রিস্কি কিরকম, অনেক সময় দেখা যায় যে বাই আনইথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় দেখা যায় যে যেটা লাগবে 10 টাকা সেটা বলে দেয় 20 টাকা। হ্যাঁ, তুমি কাটছাট করলা, কত পার্সেন্ট কাটছাট করবা? তুমি ধরো তার 10% বা 20% কাটে দিলা বা 30% কাটলা, তারপর তো তার 17 টাকা বেশি, মানে 7 টাকা বেশি হয়ে যায় তার বাজেট থেকে। এই জন্য অনেক সময় বটম আপ প্রসেসটা অনেক সময় রিস্কি হয়ে যায়। আবার ক্রিটিক্যাল ইনসিডেন্ট সামটাইমস ইগনোর, অনেক সময় দেখা যায় কিছু ক্রিটিক্যাল ব্যাপার স্যাপার থাকে একটা কাজের ক্ষেত্রে, যেটাই রাস্তার যে মানে মানে সাবস্টেন ইঞ্জিনিয়ার কিন্তু এগুলো সে বুঝতে পারে না। ধরো তুমি একটা বাজেট সে পেশ করছে রাস্তাটা ঠিক করতে হবে, কিন্তু এই রাস্তাটা দিয়ে হয়তো পাথরের ট্র্যাক গুলো যাবে, সে কিন্তু সেটা বুঝতে পারে না যে পাথরের ট্র্যাক গুলো গেলে আসলে কতটুকু লোড লাগবে, রাস্তাটা কতগুলো ভাইব্রেশন করবে সে জানে না। সে হয়তো সেই জিনিসটা ইগনোর করে সে বাজেট পেশ করছে, দেখা গেল যে কাজ করার সময় কাজ ঠিক মতো করতে পারছে না, কারণ বাজেট স্বল্প। সো বোঝা গেছে? এখন বলো তো যে কোন বাজেটিংটায় মানে মানে তোমার যদি বাজেটিংটা বটম আপ বাজেটিং এ মানে এস্টিমেশনটা বেশি হয় না টপ টপ ডাউন বাজেটিং এস্টিমেশনটা বেশি হয়? বলতে পারো? এই কোন বাজেটিং এ খরচ বেশি হয় বলতে পারো? টপ ডাউন বাজেট। না, সবসময় সাধারণত এই যে বটম আপ বাজেটটা সবসময় বেশি দিয়ে পাঠায়। সবসময় বটম যে নিচের লেভেল থেকে যখন তারা বাজেট পেশ করে সেটা সাধারণত বেশি থাকে। আর যে টপে টপে যে থাকে সে তো বস, সে তো জানে যে আমি যে ক টাকা দেবো সেই ক টাকায় বাজেট পাস হবে, ঠিক আছে। আর যে লো লেভেল সে জানে যে আমি যদি 2 টাকা বেশি যদি বাজেট না পাঠাই তাহলে এটা কাটবে কি, কাটতে 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 2 টাকা কাটিয়ে দেবে, আসল টাকা বাজেট হবে, কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে। দেখো একটা কস্টিং ওয়ার্ক এলিমেন্টাল কস্টিং এর একটা ম্যাথ আছে এখানে, একটু জাস্ট এটা ম্যাথটাকে একটু উদাহরণ দিই। বলছে যে একটা কাজ করার জন্য 25 ঘন্টা প্রয়োজন, ওয়ার্ক এলিমেন্ট রিকোয়ার্স, মানে একটা কাজ করার জন্য 25 ঘন্টা দরকার, এবং একজন টেকনিশিয়ানের 10 টাকা হলো পার আওয়ার। খেয়াল করে দেখো, 10 টাকা পার আওয়ার মানে 10 টাকা প্রয়োজন। অ্যান্ড ওভারহেড চার্জ ফর দ্য প্রজেক্ট 80% অফ ডিরেক্ট লেবার কস্ট। তোমরা একটা জিনিস জানবা আর কি, যে কোনো একটা প্রজেক্টে তোমার যদি 100 টাকা যদি লেবার লেভেলে যদি খরচ হয়, লেবার লেভেল মানে হচ্ছে তোমার যারা একদম মানে কায়িক পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে, তাহলে তাদেরকে দেখভাল করার জন্য যে সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, অ্যাকাউন্ট, সেফটি সুপারভাইজার, তারপর হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল পার্সন, এই যে লোকগুলো এটাকে ওভারহেড বলা হয়। তাহলে এই যে লোকগুলো কাজ করে তাদেরকে দেখার জন্য
প্রায় যদি 100 টাকা যদি লেবারের তোমার খরচ হয়, তাহলে তোমার 50 থেকে 60 টাকা খরচ হয় শুধু হচ্ছে তোমার এই লোকগুলোর বেতন ভাতা, মানে তোমাকে যারা সুপারভিশন করবে, যারা এটার ফেসিলিটিকে ইনশিওর করবে তাদের জন্য। তো ধরো এখন আমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইয়াতে যারা আমরা যখন পার্সোনালি যখন আমরা কোনো বিল্ডিং করি, তখন সেই বিল্ডিং এর আমরা যদি 100 জন লেবার লাগে আমাদের বিল্ডিং এ কাজ করার জন্য, তাকে সুপারভিশন করার জন্য কিন্তু আমাদের লোক লাগবে মিনিমাম 10 জন। তারও বেশি লাগে, 15 জন লাগবে। এই জন্য যে বাসা বাড়িতে বা গ্রাম অঞ্চলে যে বিল্ডিং গুলো তৈরি হয়, সেখানে দেখবেন যে 4-5 জন লোক কাজ করে সাধারণত। তাদের সুপারভিশন খুব একটা প্রয়োজন হয় না, একজন লোক সুপারভিশন, যে মালিক সে সুপারভিশন করলেই চলে। যদি ম্যান পাওয়ার বেশি হয়ে যায় তখন তোমার সুপারভিশন, এখন বলতে পারতো স্যার ওই যে লোকটা সুপারভিশন করলো, হ্যাঁ, যে লোকটা সুপারভিশন করলো সেই লোকটা তো তার ঘরের মালিক, তার তো আর কোনো কাজ নাই, সে সুপারভিশন করলেই হয়। হ্যাঁ, তার তো কাজ নাই, সেটা আমিও জানি। সে সিভিল ইঞ্জিনিয়ারিং কি বোঝে? সে কি বোঝে যে কয়টা সিমেন্ট, কয়টা ইট আর কয়টা বালু লাগে? সে কি বোঝে কোন জায়গা চুরি করলো, কি করলো না করলো, তাই না? সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। সো এখন দেখো এখানে বলছে যে এইখানে যত খরচ হবে, লেবার কস্টের যত খরচ হবে, তার হচ্ছে 80% যাবে হচ্ছে তোমার, আমার হচ্ছে যে মানে তোমার সোজা কথা হচ্ছে ওভারহেড কস্ট, মানে ম্যানেজার সুপারভাইজারদের বেতন। তাহলে আমার কত টাকা টোটাল খরচ হবে? আমার এখানে দেখো আমার লাগবে 25 ঘন্টা, এবং প্রত্যেকটা ঘন্টায় আমার টেকনিশিয়ানের জন্য বা লেবারের জন্য আমার 10 টাকা। তাহলে এটা তো আমার লাগবেই। এই যে 250 টাকা হচ্ছে লেবারদের খরচ, আর এই 250 টাকার 80% হচ্ছে আমার ওই ওভারহেড কস্ট, মানে তোমাদের মতো ইঞ্জিনিয়ার, আমার মতো ইঞ্জিনিয়ার, যারা ম্যানেজার সুপারভাইজার, তাদের জন্য আরো হচ্ছে 200 টাকা খরচ। এই হলো টোটাল 450 টাকা খরচ। কি কথা ঠিক আছে কিনা? জি স্যার। কিন্তু এটা তো কথা ঠিক নাই। কেন ঠিক নেই বলো তো? আমি যে এস্টিমেশনটা করছি, এই এস্টিমেশনটা ঠিক নেই। একটা কাজ করতে 25 ঘন্টা সময় লাগে, এবং একজন টেকনিশিয়ানরে 10 টাকা করে দেওয়া লাগবে প্রত্যেক ঘন্টায়, এবং ওভারহেড চার্জ, হ্যাঁ, ওভারহেড চার্জ হচ্ছে মানে যে ইয়ার হচ্ছে তোমার 200 টাকা, মানে ওই যে 80% অফ দা টোটাল লেবার কস্ট, তো 450 টাকা সোজাসুজি বলে দিলে 450 টাকা লাগবে। তো এটা তো ঠিক নেই। কেন ঠিক নেই বলো দেখি? কেউ বলতে পারবা কেন ঠিক নেই? আরে 2টা কথাবার্তা বলো, নাহলে তো পড়াই মজা নাই। মনে হয় যেন এই পাথরের সামনে বসে তোমার ক্লাস নিতেছি। হ্যাঁ ফজলের, আপনি কিছু বলতে, কি কি কেন ভুল একটা কিছু বলো, আমি ই করবো না। ওকে, দেখো মানুষ টানা কখনো কাজ করতে পারে না, মানুষকে টাইম অ্যালাউন্স দিতে হয়, মানুষকে পার্সোনাল অ্যালাউন্স টাইম দিতে হয়। তো একজন ওয়ার্কারের তুমি যদি এঙ্গেজ করলা, সে টানা 25 ঘন্টা কাজ করতে পারবে না, তাকে অ্যালাউন্স টাইম দিতে হবে। তো সাধারণত হার্ড ওয়ার্কের ক্ষেত্রে সাধারণত প্রায় 30 থেকে 40% হচ্ছে তার অ্যালাউন্স টাইম। হার্ড ওয়ার্কের ক্ষেত্রে ওয়েল্ডিং, তারপর যে কোনো কিছু লিফটিং, এগুলো হচ্ছে হার্ড ওয়ার্ক। এই হার্ড ওয়ার্ক ক্ষেত্রে তোমার হচ্ছে 30 থেকে 40% হচ্ছে অ্যালাউন্স টাইম। এখন বলতে পারো যে স্যার, এই যে ঢাকা থেকে হানিফ গাড়ি যে চালাই আসে, শ্যামলী গাড়ি বা ট্রাক চালাই আসে, ওগুলো অ্যালাউন্স টাইম কোথায়? ওরা তো ধুম ধারাক্কা চালায়, ওদের তো অ্যালাউন্স টাইম নাই। তো সেই জন্য তারা অ্যালাউন্স টাইম নাই বিধে তোরা অ্যাক্সিডেন্ট গুলো বেশি করে। এই জন্য কিন্তু আমাদের হাইওয়েতে বলছে যে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের হোটেল তৈরি করতে বলছে, রেস্টরুম তৈরি করতে বলছে, কারণ একটা মানুষ কখনোই টানা একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত কাজ করার পর সে তাকে অবশ্যই তাকে অ্যালাউন্স টাইম দিতে হয়। হ্যাঁ, তো এই জন্য দেখবো যে আমাদের ক্লাসও কিন্তু 50 মিনিট। আমরা ক্লাস কিন্তু একদিন সারাদিন ক্লাস নেই না, আমরা ব্রেক নেই, আমরা 40 মিনিট 50 মিনিটের বেশি ক্লাস নেই না। তোমাদের জন্য মাঝখানে একটা ইন্টারভেল রাখে 1 ঘন্টার। তো এই জন্য দেখেন হার্ড ওয়ার্কের ক্ষেত্রে টোটাল যে কাজ করবো তার 30 থেকে 40% অ্যালাউন্স টাইম। মিড লেভেল কাজের জন্য বা ইয়ার কাজের ক্ষেত্রে আমরা অ্যালাউন্স টাইম দিয়ে থাকি সাধারণত ওই 15 থেকে 30% আমাদের অ্যালাউন্স টাইম। আর যদি একদম টেবিল জব বা মানে টেবিল ওয়ার্কের ক্ষেত্রে আমরা অ্যালাউন্স টাইম হচ্ছে
5 থেকে 15% পর্যন্ত আমাদের অ্যালাউন্স টাইম, 5 থেকে 15%। আর যে কোনো কাজের ক্ষেত্রে 5% হচ্ছে তার অ্যালাউন্স টাইম। সে ওয়াশরুমে যাবে, সে পানি খাবে, সে তোমার মাথার চোখটা একটু বন্ধ করবে কাজ করতে করতে গিয়ে। সুতরাং এটা সবার জন্য কম্পালসারি। তো একটু মিডিয়াম এবং এইগুলো তোমরা বুঝতে পারছো। এবং তুমি দেখো যে মাঝে মাঝে আমি ক্লাসের ক্ষেত্রে, যদিও ক্লাসের ক্ষেত্রে তোমার দেখবা যে মাঝে মাঝে 10 থেকে 15 মিনিট পর পর আমি একটা গল্প বলি, এটা ইন্টেনশনালি বলি, যাতে তোমাদের এই অ্যালাউন্স টাইমটা দেওয়া হয়, যাতে তোমরা একটু ফ্রিলি আমার কথাগুলো শোনো, ঠিক আছে? তো এখন যদি এই 12% তার অ্যালাউন্স টাইম হয়, তাহলে খেয়াল করে দেখো আমার আগের হিসেবটা খেয়াল করো, 25 × 10, এটা হচ্ছে 80% ওভারহেড কস্ট। এখন আমার যে 25 ঘন্টা লাগার, তার থেকে কিন্তু আমার 12% টাইম বেশি লাগবে। 12% টাইমটা বেশি লাগবে, সেই 12% টাইমটা এখানে অ্যাড করলাম 0.12। এই 12% টাইম যখন বেশি লাগবে, তখন তো আমার এখানে সুপারভিশন করতে হবে তাদেরকে। তাহলে এই 12% এর এইটার আবার 80% আমার বেশি টাকা লাগবে। তাহলে আমার টোটাল বাজেটটা দাঁড়াবে হচ্ছে, প্রথম হিসাব করছি যে এটা ডিরেক্ট লেবারের কস্ট, এইটা হচ্ছে আমার ডাইরেক্ট ওই যে ইঞ্জিনিয়ারদের কস্ট। এই 30 টাকা হচ্ছে যে আমি অ্যালাউন্স দিব যে তাদেরকে 12% অ্যালাউন্স, সেই অ্যালাউন্সের জন্য আমার 25 ঘন্টা কাজটা শেষ হবে না, আরো আমার একটু বেশি সময় লাগবে। 25 মানে আরো 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বেশি সময় লাগবে। সেই 3 ঘন্টার চার্জ হইলো তোমার 30 টাকা। এবং এই 3 ঘন্টা তো তোমার ইঞ্জিনিয়ারদেরকে বেতন দিতে হবে, সেই বেতনটা হচ্ছে 24 টাকা। তাহলে টোটালটা বাজেটটা হচ্ছে তোমার 504 টাকা। এখন যদি তুমি 450 টাকা বাজেট দাও, তাহলে তার জন্য কাজটা করো সত্যি অনেক কষ্টকর হবে। কি কথা বোঝা গেছে নি? ঠিক আছে। কথা কি বোঝা গেছে? জি স্যার। সুতরাং কোনো কাজ, একটা কাজ যদি তুমি বোঝো, আইডিয়া করো যে এটা করতে সময় তাহলে তোমার সাথে মনে রাখবে যে যার দিয়ে আমি কাজটা করাবো সেই মেশিন না, সে মানুষ, তার একটা অ্যালাউন্স টাইম তাকে দিতে হবে। এটা মাথায় রেখো সবসময়। এটা কিন্তু আমরা মাথায় রাখতে চাই না, আমরা অ্যালাউন্স দিতে চাই না। হ্যাঁ, আমরা যখন কাজ করাবো, টানা কাজ করাবো, এরকম একটা আমাদের ইন্টেনশন থাকে আমাদের। সে আমার বাসার মানে কাজে করুক, আর বাসার বাইরে যদি আমি কেউ কাজে নিই, অথবা আমার অফিসের স্টাফ হোক, আর আমার ইঞ্জিনিয়ার হোক, বা আমার সাবঅর্ডিনেট কে হোক না কেন, ঠিক আছে? একটা জিনিস আছে লার্নিং কার্ভ, এটা নিয়ে পড়াবো কি পড়াবো না বুঝতেছি না। আচ্ছা, পড়াই ফেলি লার্নিং কার্ভ। লার্নিং কার্ভটা হচ্ছে যে কোনো একটা কাজ তুমি যখন প্রথম শুরু করবা, এটা আস্তে আস্তে শিখলে তোমার এই যে কাজটা প্রথম করতে যত সময় লাগবে, তোমার আস্তে আস্তে সেই কাজটা তোমার আস্তে আস্তে তোমার জন্য সহজ হবে, সময়টা তোমার কম লাগবে, আস্তে আস্তে সময়টা কম লাগবে। এবং একটা পর্যায়ে যে তুমি আর সময়টা কিন্তু তোমার আর কমবে না, এটাই তো তখন এটাই স্ট্যান্ডার্ড টাইম। ধরো তোমাকে রাজমিস্ত্রির কাজ দিলাম, তোমাকে এখন 10টা ইট গাঁথতে তোমার 1 ঘন্টা সময় লাগে। তুমি কিন্তু আস্তে আস্তে এই সময়টা আস্তে আস্তে তোমার কমে আসবে। তুমি দেখবা যে 5 দিন পরে তুমি 1 ঘন্টায় তুমি 15টা ইট গাঁথতে পারতেছো। তারপরে এসে 20টা ইট, দেখবা যে এই 20টা ইট গাঁথা মানে 1 ঘন্টা 20টা ইটের বেশি গাঁথাই যায় না, একদম সম্ভব না। এইটা হচ্ছে তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তুমি চেষ্টা করছো অনেক, কিন্তু না, এটা কোয়াইট ইম্পসিবল। তাহলে যদি কোনো মিস্ত্রি ডেইলি 20টা ইট গাঁথে, তাহলে সেটা হচ্ছে আমি ধরে নেবো যে পারফেক্ট। যদি 10টা গাঁথে, তাহলে বুঝবো যে সে মানে 50% তার ইফিসিয়েন্সি, সে 10টা ফাঁকি দিছে। 15টা যদি গাঁথে, তাহলে ধরে নেবো তার 75% ইফিসিয়েন্সি। আর যদি সে মোটেও না গাঁথে, তাহলে ধরে নেবো সে ফাঁকি দিছে সারাটা দিন। তো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে লার্নিং কার্ভটা বোঝার জন্য। ধরো আমার একটা প্রোডাক্ট 25টা প্রোডাক্ট দরকার, মানে রিকোয়ার্স ইউনিট 25, এবং প্রত্যেকটা ইউনিট তৈরি করার জন্য আমার 70 ঘন্টা সময় লাগে, খেয়াল করে দেখবা। এবং আমার এই প্রত্যেকটা ঘন্টার জন্য আমার 20 টাকা করে দিতে হয়। এবং এই ওভারহেড চার্জটা হচ্ছে 25%, মানে হচ্ছে যে পরিমাণ হচ্ছে আমি লেবারের খরচ দেবো, তার 25% যাবে হচ্ছে ইঞ্জিনিয়ারদের বেতন। তাহলে আমার টোটাল কত খরচ যাবে খেয়াল করো। আমি 25টা ইউনিট তৈরি করবো, প্রত্যেকটা ইউনিট তৈরি করার জন্য আমার 70 ঘন্টা সময় লাগবে, এবং আমার হচ্ছে 20 টাকা করে প্রত্যেক ঘন্টায়।
তাহলে আমার আসবে হলো 35,000 টাকা। আর 25 আর হচ্ছে আমার এই যে 25% হচ্ছে আমার ওভারহেড কস্ট, আসবে 8,750। তাহলে এই কাজটা উঠানোর জন্য কিন্তু আমার লাগবে 43,750 টাকা। কিন্তু এখানে কিন্তু অ্যালাউন্স টাইমটা কিন্তু অ্যাড করা হয় নাই, খেয়াল করে দেখবে অ্যালাউন্স টাইমটা অ্যাড করা হয় নাই। তো অ্যালাউন্স টাইমটা ধরলাম যে অ্যালাউন্স টাইমটা ঠিক আছে, হয়তো 70 ঘন্টার মধ্যে অ্যালাউন্স টাইমটা ধরেই দিছে, কিন্তু এই প্রথম যে কাজটা করতে 70 মানে প্রথম ইউনিটটা করতে হয়তো 70 ঘন্টা লাগবে, কিন্তু দ্বিতীয় ইউনিটটা করতে কিন্তু 70 ঘন্টা লাগার কথা না, তার কিন্তু সময়টা কমে আসার কথা। তো ওই যে সময়টা কম লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে লার্নিং কার্ভ বা লার্নিং রেট বলি আমরা। তো সাধারণত লার্নিং রেটে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে 80%, 70%। তো যদি কোনো ওয়ার্কারে যদি 80% লার্নিং রেট হয়, তাহলে যদি সে প্রথম কাজটা করে 8 মিনিটে, দ্বিতীয় কাজটা করবে 8 8 64, মানে 6 মিনিট 4 সেকেন্ড, মানে 6 মিনিট 4 মানে 6 মিনিট 6.4 মিনিটসে। তারপরে সে সেটা ঠিক করবে হচ্ছে 6.4 ইন্টু 80%, মানে পরবর্তী হচ্ছে 5.12 মিনিটে সে কাজটা শেষ করবে, এবং একটা পর্যায়ে দিয়ে কিন্তু আর টাইমটা আর কমবে না। তো এর জন্য একটা ফর্মুলা আছে, যে হলো Tn ইজ ইকুয়াল টু T1 ইনটু দি পাওয়ার R। Tn হচ্ছে কততম ইউনিটে আউটপুট, Tn হচ্ছে ইনিশিয়াল লেভেলে কতটুকু আউটপুট, n হচ্ছে তার ওই ইউনিটস টু বি প্রোডিউস, কত পরিমাণ ইউনিট তুমি তৈরি করবে, আর আর R হচ্ছে তার লার্নিং রেট। তো আমরা একটু পরের পেজটা একটু খেয়াল করে দেখি। দেখো এইখানে দেখো কতগুলো ইউনিট, তুমি 25টা ইউনিট তৈরি করতেছো। তো প্রথম যে ইউনিট এখানে এই যে 70টা, তুমি 25তম ইউনিটে দিয়ে তোমার 70টা, 25তম ইউনিটে গেলে তোমার 70 ঘন্টা লাগবে, কিন্তু প্রথম তোমার যে লাগছে সেটা হচ্ছে 125 ঘন্টা পর্যন্ত প্রথম লাগছে। এটা আস্তে আস্তে কমতে 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 তোমার 25 ইউনিট পড়ে যাওয়ার পর তোমার লাগছে হচ্ছে 70 ঘন্টা। তার মাঝখানে এই যে টাইমটা তোমার লাগছিল, এই টাইমটা তুমি কিন্তু কনসিডারেশনে আনো নাই, এটা কিন্তু তোমার বাজেটিং এ আসে নাই। যার ফলে দেখো বাজেট করলে দেখা গেছে যে 52,552 টাকা লাগার কথা, তুমি বাজেট করতে তাহলে 750, মানে 8,802 টাকা পর্যন্ত বাজেটে ভেরিয়েশন হয়। এবং এটা কিন্তু ম্যাথটা আমি দিব না, জাস্ট বোঝার জন্য তোমাদেরকে বলতেছি, ম্যাথটা দিলে অনেক গ্রাফ ট্রাফ দিতে হবে, অনেক কার্ভ টার্ভ আছে, এগুলো দিতে হবে। বাট একটা জিনিস তো শিওর হয়েছে যে এই ইউনিটটা যখন প্রথম তুমি উৎপাদন করছো, তখন তার লাগছে 136 ঘন্টা তার লাগছে। এখানে দেখো 126 ঘন্টা, 27 ঘন্টার মতো সময় লাগছে, এবং আস্তে আস্তে এই সময়টা কিন্তু কমে যাওয়ার পর এরপর দেখবে একদম 25টা ইউনিট তৈরি করার পর একদম 70 ঘন্টা, এর বেশি কম আর লাগবে না, এর আর মানে এর থেকে আর সময় তুমি কমাইতে পারবে না। কোনো কোশ্চেন আছে নাকি? স্যার এই জায়গায় যেটা বললেন আর কি, যে 70 পর্যন্ত, যেটা এখানে তো স্ট্যান্ডার্ড টাইমটা তো বলে দেয় নাই যে 70 মিনিটই লাগবে, তো এটা বুঝবো কিভাবে যে আসলে এটা প্রথমে 125 ঘন্টা লাগবে, তারপরে এটা স্ট্যান্ডার্ড টাইমে এসে 70 ঘন্টা হয়েছে? এইটা হচ্ছে এই ফর্মুলাটা দেয়া ছিল Tn, আমরা জানি n তম প্রোডাক্ট তৈরি করতে সময় লাগে 70 ঘন্টা, এটা 70 লিখছি Tn। আর T1 হচ্ছে ইনিশিয়াল, প্রথম ইউনিট তৈরি করতে কত সময় লাগছে সেটা হচ্ছে T1। আর তাহলে আমি কতগুলো ইউনিট তৈরি করব, আমি এখানে লিখছি হচ্ছে, এখানে 20টা লেখা আছে, আসলে 25তম ইউনিট তৈরি করব আমরা। হ্যাঁ 25, এখানে 20 লেখা আছে, অসুবিধা নেই, 25 লিখতে হবে, যে 25তম ইউনিট আমি তৈরি করব। আর হচ্ছে তার লার্নিং রেট হচ্ছে তার 80%। সেই লার্নিং রেটটা আমরা এই কার্ভ আছে, দেখো লেখা আছে, ইট ইজ ফাউন্ড দ্যাট টেবিল শেফার এন্ড মার্ডিন 343 থেকে 346 এই যে মানটা আছে 12.4। তাহলে সেইখান থেকে আমি যদি এই মানটা এখানে বসাই দেই, তাহলে দেখবো যে আমি এখানে এই T1 এর মানটা আসবে 141.13 আসবে T1। মানে ইনিশিয়াল যে প্রোডাক্টটা ছিল, সেই প্রোডাক্টটা তৈরি করতে তার সময় লাগবে 141.3 প্রথমটা তৈরি করার জন্য। এই যে দেখো কার্ভে আছে এখানে, তারপর এই টাইমটা আস্তে আস্তে কমবে, এটা আস্তে আস্তে টাইমটা কমবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এবং এই যে এরিয়াটা অতিরিক্ত টাইম লাগছে, সেই এরিয়াটা আমাদের বের করার জন্য আমাদের ওই যে একটা প্রসিডিউর আছে, টেবিল থেকে আমরা এটা বের করবো। এটা জাস্ট বোঝার জন্য তো বুঝাচ্ছি যে এইটা আমরা সবসময় ইগনোর করি, এবং এই ইগনোর করার জন্য আমাদের কিন্তু
তোমার, এবং এটা গার্মেন্টস এর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে দেখবা যে প্রথম যে স্টার্টিং যখন করে তখন কিন্তু প্রচুর পরিমাণে স্ক্রাব বের হয়, রিজেক্ট বের হয়, আস্তে আস্তে কি করে এটা কিন্তু তোমার একটা স্ট্যান্ডার্ড টাইমে চলে আসে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপর রবিবার ক্লাস নেব। ঠিক আছে, আজকে থাক, নামাজের সময় হয়ে গেছে প্রায়। ঠিক আছে, তো সভ্যতা বিনির্মাণে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক ভূমিকা, এগুলো মাথায় রেখো। হ্যাঁ, যদিও পত্রপত্রিকা 2-4 দিন যে আসবে না তা না, 2-4 দিন পত্রপত্রিকার নাম টাম চলে আসবে বিভিন্ন কারণে। তো তারপরও কাজ করতে গেলে যে আমরা যেটা সায়েন্টিফিক বলি স্ট্যান্ডার্ড গুলো, বাংলাদেশে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার সায়েন্টিফিক কোনো মানে স্ট্যান্ডার্ড এখন কিন্তু দাঁড়ায় নাই। এরা ওই আগের যুগের ওই সম্রাট শাহজাহান যেমন তাজমহল নির্মাণ করছিল, ওই এই একই অবস্থায় চলতেছে, সম্রাট শাহজাহানের আমল চলতেছে। তো আমি আশা করবো যে তোমরা সেইখানটা থেকে একটু স্ট্যান্ডার্ডাইজেশনের দিকে যাবা, নাকি? তো ইনশাআল্লাহ স্যার। এবং সেখানে স্ট্যান্ডার্ডে গেলে আমি আশা করব যে সেখানে অনেকগুলো মানে সফটওয়্যার বা অনেকগুলো ব্যবহার বা অনেক জায়গায় কস্ট ইফেক্টিভ হবে। বাংলাদেশে দেখবে যে কোনো কস্ট ইফেক্টিভ কোনো কিছু নাই, যায় যার মতো পারে সেরকম বানায়, থট নেই। ঠিক আছে, থাকো আজকে। ঠিক আছে, ওকে।